সবকিছু খুব সহজেই জোগাড় হয়ে গেছে। গ্রামের মানুষরা কাঠকয়লা দিয়ে ওদের সাহায্য করেছে। আগুন ঝালানো হয়েছে, তার চারপাশে গোল হয়ে সবাই বসে আছে। খাবারের ব্যবস্থা করতে নিপা আর রোহিত গেছে। এখানে মোট 8 জন আছে। দিবা সবে ঘুম থেকে উঠেছে, তাই চুপ করে বসে আছে। পাশে হিয়া বসে বসে হাই তুলছে। দিবাকে এলিয়েনটার কথা বলা হয়নি। ঘটনাটা কাউকে বলতে পারলে ভালো লাগত তার। প্রভা একপাশে বসে আছে নীরবে। হিয়া খেয়াল করল প্রভা মেয়েটা খুব চুপচাপ থাকে, অপ্রয়োজনে কথাও বলে না। প্রভাকে খুব ভালো করে দেখল হিয়া, মেয়েটা নিজেকে যেন শুভ্রের জন্যেই এমন পরিপাটি আর পারফেক্ট করে সাজিয়েছে। জিন্সের উপর স্কাই ব্লু শার্ট ইন করে পরা আর উপরে ডাক্তারের অ্যাপ্রন। চুলগুলো ঢেউ খেলানো, বেশি বড় না, হাতের কোনুই পর্যন্ত। হয়তো এমনটাই শুভ্রের পছন্দ। সবাই এদিক সেদিকে ছুটছে। দিবা, হিয়া, প্রভা আর অধরা শুধু আগুনের চারিপাশে বসে আছে। কিছুক্ষণ পর একপাশে বসে অধরা গান ধরল। এই মৌনতা তার ভালো লাগছে না। খোলা আকাশ, চারিপাশে গাছপালা, তার মাঝে গোল হয়ে বসে এমনভাবে কোনোদিন কারোর গান শোনা হয়নি হিয়ার। খালি গলায় এমন বাংলা গানও অসাধারণ লাগছে তার কাছে। শুভ্র কোথাও নেই। হিয়া আশেপাশে একবার চোখ বুলিয়ে নিল, না, নেই। এদিকে প্রভা বারবার ফোন করছে। সে কল শুভ্র ধরছে না। এইসবের মাঝে হঠাৎ একটা গাড়ি এসে থামল তাদের ক্যাম্পের কাছাকাছি। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। রাত কম হয়নি, এত রাতে এমন পাহাড়ি এলাকায় ব্যক্তিগত গাড়ি খুব কম দেখা যায়। অধরাও গান বন্ধ করে তাকিয়ে আছে। প্রভা আশেপাশে তাকিয়ে দেখল শুভ্র ফোনে কথা বলতে বলতে তাদের দিকে আসছে। শুভ্র ফোন নামিয়ে এদিকে আসতেই প্রভা বলে উঠল, এতক্ষণ কোথায় ছিলি? শুভ্র বলল, এই দিকে নেটওয়ার্ক ছিল না, তাই পাহাড়ের উঁচুতে যেতে হয়েছে। আর ড্রাইভার জায়গাটা চিনতে পারছিল না, তাই বলে বলে দিতে হয়েছে। অধরা উঠে বলল, তার মানে তুই চলে যাচ্ছিস? তোরা এনজয় কর। আমার পক্ষে এইভাবে খোলা আকাশের নিচে রাত কাটানো ইম্পসিবল। আর এমনিতেও আমি অনেক টায়ার্ড। বলতে বলতে একবার হিয়ার দিকে তাকালো শুভ্র। ভাই, তুই যে কোনো গ্রহের মানুষ। কি হয় থাকলে? একসাথে মজা করতাম সবাই। নীরব বলে উঠল, মজা আমার সাথে? বেটার নট। বলেই তাচ্ছিল্যের হাসি হাসল শুভ্র। হিয়া এইদিকে মহা খুশি। লোকটা গেলেই সে বাঁচে। পরিবেশটা তখন অনেকটা শান্তিময় লাগবে। হিয়া হেসে হেসে দিবার দিকে তাকিয়ে আছে। দিবা মুখ ফুলিয়ে আছে। শুভ্র ভাইয়া মাঝে মাঝে প্রেসিডেন্টের থেকেও বেশি ভাব নেয়। হিয়া খুশি হয়ে বলল, লোকটা গেলে বাঁচি। দিবা আর চোখে তাকিয়ে আছে। শুধু যে দিবা তাকিয়ে আছে তা না, শুভ্র তাকিয়ে আছে। তার যাবার কথা শুনে হিয়া বেশ আনন্দেই আছে। খুব আনন্দ, তাই না এক্ষুনি আনন্দ বের করছি। শুভ্র হিয়াদের বসার জায়গার দিকে এগিয়ে এলো। শুভ্রকে এগিয়ে আসতে দেখে হিয়া হাসি থামল। শুভ্র ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, বসে আছো কেন, চলো। শুভ্রের কথায় হিয়া চোখ বড় বড় করে উঠে দাঁড়াল। যাবে মানে? কোথায় যাবে? শুভ্র স্ক্রিন থেকে চোখ সরিয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? যাও গিয়ে গাড়িতে বসো। গাড়িতে গিয়ে বসবো মানে? হিয়ার এমন প্রশ্নে শুভ্র অবাক হওয়ার ভান করে বলল, আচ্ছা, তোমার তাহলে থেকে যাওয়ার প্ল্যান? আমি তো ভাবলাম যে আমি ফিরে যাচ্ছি, তোমাকে না নিয়ে গেলে বাবা আবার পুরো বাড়ি না মাথায় তুলে ফেলে। শুভ্রের কথায় হিয়ার মাথায় বড়সড় একটা বাঁশ পড়ল।
হিয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বাই দা ওয়ে বাবা তোমাকে রাতে বাহিরে থাকার অনুমতি দিয়ে দিল, আপুকে তো কোনোদিন দেয়নি। বাহ, বাবা যে এতটা বদলে গেছে তা আমার জানা ছিল না। হোয়াইট, বাবাকে বলেছ তো যে রাতে এইখানে থাকছ? হোয়াটেভার, এইটা তোমাদের ব্যাপার। বলতে বলতে প্রভার দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি যাই তাহলে। বলেই শুভ্র গাড়ির দিকে হাঁটা দিল। শুভ্র ভালো করে জানে কিছুক্ষণের মধ্যে হিয়া তার পিছু পিছু দৌড়াবে। সত্যি তাই, কারণ হিয়া রবিউল সাহেবকে বলেনি যে সে আজ রাতে ফিরবে না। তিনি আসার সময় বারবার বলে দিয়েছিল যে বেশি রাত যেন না হয়। আর এখন তো অনেক রাত হয়ে গেছে। লোকটা চিন্তায় আছে নিশ্চয়ই। হিয়ার মাথায় এই কথাটা সত্যি ছিল না। হিয়া সবাইকে অবাক করে দিয়ে শুভ্রের পিছনে ছুটতে ছুটতে এসে শুভ্রের পাশের সিটে বসে পড়ল। সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। নিপা বলে উঠল, মেয়েটার নাম হিয়া না? ও শুভ্রকে চিনে? প্রভা চুপ করে আছে। মোহিত বলল, ওরা কি একসাথে ফিরবে? মেয়েটা তো শুভ্রের গাড়িতে উঠে বসেছে। প্রভা কিছু ভেবে না পেয়ে বলল, ওরা কাজিন। দিবা ব্যঙ্গাত্মক দৃষ্টিতে নিজের বোনের দিকে তাকাল। তার বোন যে কি চায়? শেষে কষ্ট তো নিজেই পাবে। কেন যে তার বোন নিজেকে কষ্ট দিতে উঠে পড়ে লেগেছে কে জানে? হিয়া গাড়িতে বসে দরজা লাগিয়ে মাথা নিচু করে আছে। লোকটা নিশ্চয়ই এখন জিজ্ঞেস করবে। শুভ্র কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, তুমি এইখানে কি করছো? হিয়া চোখ পিট পিট করে একবার তাকিয়েই চোখ নিচু করে বলল, আমিও যাব। শুভ্র আর কথা বাড়াল না। হিয়ার দিকে সন্দেহের চোখে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে হালকা বিজয়ীর হাসি রেখে ড্রাইভারকে বলল, রাস্তা দেখে শুনে যাবে। চলো। হিয়া মিনমিনিয়ে বলল, আপনার ফোনটা একটু দিবেন? শুভ্র একটা ভ্রু তুলে বলল, কেন? ফোন করে জানতাম। বলেই শুভ্রের দিকে তাকাল। ফোন করে বললে হয়তো আঙ্কেল টেনশন করবে না, এমনিতেও লোকটার প্রেশার আছে। হিয়া নিজের ফোনটাও আনেনি সঙ্গে করে। প্রয়োজন হবে না। দিদিকে বলা আছে, আর এমনিতেও বাবা রাতে প্রেসারের ওষুধ খেয়ে বেশিক্ষণ জেগে থাকতে পারে না। হিয়ার প্রশ্ন করতে ইচ্ছে করল যে মোহনা আপুকে কি বলা আছে, কিন্তু প্রশ্নটা করা হলো না তার। হিয়া দৌড়ে এসেছে ঠিকই, কিন্তু খারাপ লাগছে। কি সুন্দর সবাই মজা করছে। আচ্ছা, এই লোকটার কি কোনো কিছুই ভালো লাগে না? সবার সাথে বসে আনন্দ হইচই করতে ইচ্ছে করে না। কেমন রোবটিক জীবন যাপন করে। হিয়া জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। শুভ্র চোখ বন্ধ করে গা হেলিয়ে বসে আছে। গাড়ি চলছে কখনো উঁচু নিচু পাহাড়ি রাস্তা দিয়ে, কখনো আবার সরু পথ দিয়ে। চোখ বন্ধ করে থাকায় কিছুক্ষণের জন্য শুভ্র ঘুমিয়ে পড়েছিল। শুভ্র চোখ বন্ধ রেখেই মাথার দুপাশ ধরে রাখল কিছুক্ষণ। তারপর চোখ খুলে পাশে তাকাতেই দেখল হিয়া গাড়ির কাচের জানালায় মাথা হেলিয়ে ঘুমিয়ে পড়েছে, কাচটা অর্ধেক নামানো। শুভ্র এগিয়ে এসে হিয়ার মাথাটা তুলে সিটে শুইয়ে দিল। কি মেয়েরে বাবা, এইভাবে ঘুমাচ্ছে, কিছু যদি হয়ে যেত। শুভ্র হিয়ার গাল স্পর্শ করতেই দেখল একদম ঠান্ডা হয়ে আছে। হাত দুটো একদম বরফ হয়ে গেছে। শুভ্র সিটের পিছন থেকে পাতলা চাদরটা নিয়ে হিয়াকে মুড়িয়ে দিল। চাদরটা পেয়ে হিয়া আরও আরাম করে ঘুমাচ্ছে। শুভ্র ভ্রু কুঁচকে ঘুমিয়ে থাকা হিয়াকে দেখল কিছুক্ষণ, তারপর ড্রাইভারকে বলল, গ্লাসগুলো বন্ধ করে দেও আর পিছনের লাইটাও। গাড়ির গ্লাসগুলো বন্ধ করে দেওয়া হলো আর পিছনের লাইটাও ড্রাইভারের সামনে অল্প আলোর বাতি জ্বলছে, এতে হিয়ার ঠান্ডায় লাল হয়ে যাওয়া নাকটা স্পষ্ট দেখতে পাচ্ছে শুভ্র। এই মেয়েকে ঘুমের মাঝে কেউ কিডন্যাপ করলে এর ঘুম ভাঙবে না।
গাড়ি নীলকুঞ্জের মানে শুভ্রদের বাসার সামনে এসে পৌঁছেছে ভোরের দিকে। শহর হলেও চারিপাশে এখনো অন্ধকার, ল্যাম্প পোস্টের আলো জল জল করছে। গাড়ি থামায় শুভ্রের চোখ খুলল, চোখ খুলে প্রথমেই হিয়ার দিকে তাকাল। মেয়েটা এখনো ঘুমাচ্ছে। এমন আরাম করে গাড়িতে ঘুমিয়ে থাকতে সে আর কাউকে দেখেনি। ড্রাইভার গাড়ি থেকে নেমে গেছে। শুভ্র আর হিয়া নেমে পড়লে পড়ে এসে গাড়ি গ্যারাজে রাখবে। শুভ্র প্রথমে ভাবল হিয়াকে ডেকে তুলবে, পরে ভাবল থাক ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকুক। তবে দ্বিতীয়বার হিয়ার দিকে তাকাতেই দেখল হিয়ার কাঁধের কাছে জামাটা সরে গিয়ে ফর্সা কাঁধ দেখা যাচ্ছে আর জামার একটা অংশ দেখা যাচ্ছে। শুভ্র প্রথমে চলে যেতে নিয়েও আবার কি ভেবে থামল। এগিয়ে গিয়ে হিয়ার কাঁধের পাশটা চাদর দিয়ে ঢেকে দিল। সেই মুহূর্তে হিয়া নড়ে চড়ে চোখ খুলেই শুভ্রকে এত কাছে দেখে প্রথমে বুঝতে পারল না এইটা কি স্বপ্ন। স্বপ্ন হলেও এইটা কেমন স্বপ্ন? লোকটা তার এত কাছে কি করছে? কয়েক সেকেন্ডে হিয়া বুঝতে বাকি রইল না যে এইটা স্বপ্ন নয়। শুভ্র তার একদম কাছে। হিয়া টান মেরে শুভ্র হাত থেকে চাদরটা নিয়ে নিজেকে মুড়িয়ে কড়া গলায় বলল, কি করছেন আপনি? হিয়ার চোখ মুখের অবস্থা দেখে বুঝাই যাচ্ছে যে সে উল্টা পাল্টা কিছু ভাবছে। শুভ্র এগিয়ে আসতেই হিয়া একদম পিছিয়ে গিয়ে গাড়ির দরজা ঘেঁষে রইল। শুভ্রের ইচ্ছে করছে গাড়ির দরজাটা খুলে দেয় আর হিয়া ধপাস করে পড়ে যাক। তাহলে মাথার এই সব বাজে চিন্তা দূর হবে। হিয়া রাগী গলায় বলল, এগিয়ে আসছেন কেন? কি চান? শুভ্র কড়া চোখে তাকিয়ে আছে। ইচ্ছে করছে এমন কিছু বলে যাতে মেয়েটা ভয় কেঁপে উঠে। শুভ্র এগিয়ে এসে হিয়ার দুপাশে হাত রেখে বলল, তোমার কি মনে হয় আমি কি চাইতে পারি? হিয়া ভয়ে জর্জর হয়ে গেছে। শুভ্র এত কাছে এসে এমনভাবে কথাটা বলল যে হিয়ার শরীর শিউরে উঠল। শুভ্র হিয়ার দিকে তাকিয়ে থেকে বলল, এইটা আমার চাদর, ঘুম শেষ হলে ধুতে দিয়ে দিবে। বলেই দুপাশ থেকে হাত সরিয়ে নিল শুভ্র। তারপর গাড়ি থেকে নেমে গেল। আর একটু হলে হিয়ার ছোট খাটো একটা হার্ট অ্যাটাক হয়ে যেত। একটা চাদর গায়ে দিয়েছে বলে এইভাবে বলার কি আছে? দূরে থেকে বলা যায় না? কিছু হলেই একেবারে কাছে চলে আসা লাগে। সকাল সকালের মুখ দেখতে হলো পুরো দিনটা কেমন যাবে কে জানে। খারাপই যাবে। এই লোকের চেহারা দেখেছে আর দিন ভালো যাবে কখনোই না। সকালে এসে শুভ্র লম্বা একটা ঘুম দিয়ে দুপুরের আগে উঠেছে। উঠে শাওয়ার সেরে কফি হাতে কিছুক্ষণ বারান্দায় বসল। ফোনটা খুলতেই দেখল প্রভার মেসেজ। সেদিকে নাকি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে ভোর থেকে, যার কারণে ওরা ফিরতে পারেনি। ফোনটা একপাশে রেখে শুভ্র একটু হাসল। ভালোই হয়েছে, ওরা আরও কিছুক্ষণ পাহাড়ে থাকতে পারবে। পাহাড়ে থাকার শখ মিটে যাবে। কফি হাতে রুমে আসতেই দেখল মোহনা দাঁড়িয়ে আছে। শুভ্রকে দেখেই রেগে বলল, ঘুম থেকে উঠেই কফি? নাস্তা তো করিসনি, লাঞ্চও কি করবি না? শুভ্র দেওয়ালে পিঠ ঠেকিয়ে বলল, হুম উপরে পাঠিয়ে দিতে বল। না, তোর খাবার আর ঘরে দেওয়া হবে, নিচে গিয়েই খেতে হবে। চোখ রাগিয়ে বলল মোহনা। দিদি জোর করিস না, আমার ভালো লাগে না। থমথমে গলায় বলল শুভ্র। না, ভালো লাগবে। যার জন্যে এতে সমস্যা তোমার সে আর তোমার সামনে আসবে না। তুমি নিশ্চিন্তে নিচে আসতে পারো। মানে হিয়া আর নিচে যাবে না। তোমার আর ওর মুখ দেখতে হবে না। প্রায় রাগেই বলল মোহনা। দেখ দিদি, আমার সমস্যা হিয়া না, আমার রাগ বাবার উপর। এতদিন হলো সে একবারও এসেছে আমার সাথে কথা বলতে? থমথমে গলায় বলল শুভ্র। তুই গিয়েছিস বাবার সাথে কথা বলতে? আর হিয়ার উপর রাগ নেই তো ওকে এত কথা শোনালি কেন?
ভুলটা ওর ছিল। আমার রুমে এসেছিল কেন? আর সব সময় এমন লাফালাফি করে কেন? মোহনা একটু চাপা গলায় বলল, হিয়াকে নিয়ে সমস্যা যখন নেই তখন ওকে তোর রুমে শিফট করিয়ে দেই। বলেই সে ঠোঁট চেপে হাসল সে। মোহনার এমন কথায় শুভ্র ভ্রু কুঁচকে তাকালো, তারপর ভারী মুখে কফিতে চুমুক দিল। এর ফাঁকে মোহনা আরও বলল, রাগ যদি ওর উপর না থাকে তাহলে ভালোবাসে দেখতেই পারিস। তোর যদি তেমন কোনো ইচ্ছা থাকে তাহলে আমাকে বলতে পারিস। আমি হিয়াকে তোর রুমে শিফট করিয়ে দিব। আর বলতে লজ্জা লাগলে একটু হাসবি, তাহলেই আমি বুঝে যাব। হয়েছে, তোর আর জনসেবা করতে হবে না। আমার প্রয়োজন হলে আমি তুলে নিয়ে আসতে পারব। তোর হেল্প আমার লাগবে না। আর আমার ইচ্ছে ছাড়া তোর এসব ট্রিক্সেও কাজ হবে না। দিদি, এখন যাই এই রুম থেকে। উল্টা পাল্টা কথা বলে মাথাটা ধরিয়ে দিয়েছিস। থমথমে মুখে বলল শুভ্র। মোহনা আরও বলল, রাগ যদি ওর উপর না থাকে তাহলে ভালোবাসে দেখতেই পারিস। তোর যদি তেমন কোনো ইচ্ছা থাকে তাহলে আমাকে বলতে পারিস। আমি হিয়াকে তোর রুমে শিফট করিয়ে দিব। আর বলতে লজ্জা লাগলে একটু হাসবি, তাহলেই আমি বুঝে যাব। হয়েছে, তোর আর জনসেবা করতে হবে। আমার প্রয়োজন হলে আমি তুলে নিয়ে আসতে পারব। তোর হেল্প আমার লাগবে না। আর আমার ইচ্ছে ছাড়া তোর এসব ট্রিক্সেও কাজ হবে না। দিদি, এখন যাই এই রুম থেকে। উল্টা পাল্টা কথা বলে মাথাটা ধরিয়ে দিয়েছিস। থমথমে মুখে বলল শুভ্র। আরে বুঝি। আমাকে বলতে লজ্জা লাগছে তোর? বলেই খিলখিল করে হেসে উঠল মোহনা। এই তোর বর ফিরবে কবে? এইভাবে মুক্ত পাখির মতন তোকে ছেড়ে দিয়েছে কেন? বরের শোকে তো পাগল হয়ে যাচ্ছিস, উল্টো পাল্টা বকছিস। শুভ্রের কথায় মোহনা মুখ বাঁকিয়ে বলল, ফিরেছে জামাই, কিন্তু আমি যাব না। আমাকে এসে নিয়ে যেতে বলেছি, বিকেলে আসবে। এমনিতেই তো কথা বলে কম জ্বালাস না, আর কত অত্যাচার করবি। কফির মগটা টেবিলের একপাশে রাখতে রাখতে বলল শুভ্র। এই আমি তোর বড় হই, সম্মান দিয়ে কথা বল। ভ্রু কুঁচকে বলল মোহনা। ওকে ম্যাডাম, আপনি এখন আসুন। জলদি নিচে আয়। বলেই আর চোখে তাকিয়ে হাসতে হাসতে চলে গেল মোহনা। আজ শুক্রবার, শুভ্রের ভার্সিটি নেই। সারাদিন সে কি করবে সেটাই ভাবছে। বই পড়তে পারে, কিন্তু বই আনতে আবার ওই মেয়েটার রুমে যেতে হবে। ফারেক যন্ত্রণা। বিকেলে মোহনার বর সত্যি সত্যি এলো মোহনাকে নিয়ে যেতে। ব্যবসায়ের কাজে তাকে অনেকদিন দেশের বাহিরে থাকতে হয়েছিল। মোহনার প্রেম করে বিয়ে, সে আরেক ইতিহাস। রবিউল সাহেব এই ছেলের সাথে মেয়ের বিয়ে দিবেন না। আরাব সবে ভার্সিটি থেকে বের হয়েছে, বেকার এক ছেলে। এমন ছেলের সাথে কিছুতেই তিনি মেয়ে বিয়ে দিবেন না। মোহনাকে আরাবের সাথে 4 বছর কোনো যোগাযোগ রাখতে দেননি রবিউল সাহেব। মেয়েকে বড়ই ভালোবাসেন, তিনি চাননি মেয়ে সারা জীবন কষ্ট করে কাটায়। কিন্তু আরাব হাল ছাড়েনি। সে নিজের পায়ে দাঁড়িয়েছে। ভালোবাসার মানুষটিকেও পেয়েছে। রবিউল সাহেব আরাবের এমন পরিবর্তন দেখে অবাক হয়েছিলেন ঠিক, তবে এটাও বুঝেছেন যে ছেলেটা অসাধারণ। একদিন হঠাৎ সপরিবারে নীলকুঞ্জে আরাব উপস্থিত। রবিউল সাহেব রীতিমতো অবাক, তিনি না করার কোনো উপায় পেলেন না। নিজেকে মোহনার জন্য একদম উপযুক্ত করে তবেই এসেছে রবিউল সাহেবের সামনে। মোহনা তখন তার ফুফুদের বাড়িতে গিয়েছে বেড়াতে। হঠাৎ বিয়ে ঠিক হয়েছে শুনেই মোহনার যে কান্না, তাকে সামলায় কে? আরাবের অনুরোধে বাড়ির সবাই ছেলের পরিচয় গোপন রাখে। আংটি পরানোর দিন আরাবকে দেখে মোহনা অজ্ঞান হয়ে গেছিল। তারপর জ্ঞান ফিরতেই কান্না শুরু।
সে ঘটনা বলে এখনো আরাব হাসে আর মোহনা তখন গাল ফুলিয়ে থাকে। আরাব সেই বিকেলে এসে বসে আছে। মোহনা অকারণেই নিজেকে অনেক ব্যস্ত রাখছে। আসার পর থেকে আরাবকে শান্তিতে একটা কথাও বলার সুযোগটা দেয়নি সে। আরাবকে এইভাবে জ্বালিয়ে সত্যি মজা পায় মোহনা। মোহনা সিঁড়ি বেয়ে দোতলার বড় করিডোরটার দিকে যাচ্ছে। আরাব তার পিছু পিছু আসবে সে সেটা জানে, তাই মুচকি মুচকি হাসছে। মোহনা করিডোরে আসতেই আরাব পিছন থেকে এসে জড়িয়ে ধরে বলল, এবার পেয়েছি। ম্যাডাম, আপনার এত ব্যস্ততা কিসের? মোহনা হকচকিয়ে আশেপাশে তাকাল। তারপর নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত হয়ে বলল, কি করছো? ছাড়ো। আরাব কানের কাছে ফিসফিস করে বলল, এটা আমাকে ইগনোর করার শাস্তি, ছাড়ব না। বলেই আলতো করে মোহনার গালে চুমু খেল। মোহনা লজ্জায় লাল হয়ে চুপ করে রইল। আরাব এমন কিছু করবে সে ভাবেনি। এতদিন পর আরাবকে কাছে পেয়ে তার ভাল লাগছে। হিয়া ছাদ থেকে নামছিল। সিঁড়িটা করিডোরের সাথেই, নামার সময় মোহনা আর আরাবকে দেখে সে লুকিয়ে পড়ল। এই সময় নিচে নামলে ওরা হয়তো ডিস্টার্ব হবে। হিয়া রেলিংয়ের মাঝখান দিয়ে মাথা বের করে তাকিয়ে রইল, সুযোগ পেলে নেমে যাবে। এদের দুজনকে একসাথে সত্যি মানায়। কিছু কাপল থাকে না দেখলেই মনে হয় মেড ফর ইচ আদর। এরাও তেমন। কিন্তু হঠাৎ আরাবের এমন কাণ্ড দেখে হিয়া হকচকিয়ে গেল। আমনা আমনি তার মুখে হাসি চলে এলো। কি কিউট আরাব দুলাভাই, রোমান্টিকও বটে। শুভ্র দোতলায় উঠছিল হিয়াকে এমন মাথা বের করে রাখতে দেখে আস্তে আস্তে উপরে উঠে একদম হিয়ার সামনে এসে দাঁড়াল। হিয়া তখন নিচের ঠোঁট কামড়ে হাসছিল। হঠাৎ আচমকা শুভ্রকে দেখে আঁতকে উঠল সে। শুভ্র একদম হিয়ার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। ভয় জোরে চিৎকার দিতে যাবে বুঝতে পেরে তখনই শুভ্র হাত দিয়ে হিয়ার মুখ চেপে ধরে চিৎকার থামল। তারপর ভ্রু কুঁচকে বলল, বাদর উপাধিকে এতই সিরিয়াসলি নিয়েছ যে একদম বাদরের সব গুণে নিজেকে গুণান্বিত করে নিচ্ছ। হিয়ার প্রচণ্ড রাগ হচ্ছে, ইচ্ছে তো করছে শুভ্রের হাতে একটা কামড় বসিয়ে দেয়। কামড়টা কি দেওয়া যায়? কি হবে দিলে? জোরে একটা কামড় বসিয়ে দৌড় দিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে ফেলা যাবে। হিয়া আর চোখে নিজের রুমের দরজার দিকে তাকালো, বেশি দূরে নাই, কাছেই আছে। একটা কামড় তো লোকটাকে দেওয়াই যায়। বাদর দেখেছ, বাদরের কামড় খাওনি। আজ বুঝবে কত ধানে কত চাল। যা ভাবা তাই কাজ। হিয়া চোখ বন্ধ করে সজোরে শুভ্রের হাতে কামড় বসিয়ে দিল। শুভ্র চোয়াল শক্ত করে ব্যথা সহ্য করল। হিয়া ভেবেছিল চোখ খুলে দেখবে শুভ্র ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু খুলে তাকিয়ে দেখল শুভ্র শক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। আরে এনার কি ব্যথাও লাগে না? কি মুশকিল! হিয়া ভয়ার্ত দৃষ্টিতে একবার শুভ্রের দিকে তাকাল। বাপরে, তাকিয়ে আছে কিভাবে? আজকে শেষ। আজ আর রক্ষে নেই রে হিয়া। তবুও নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা করতে রেলিংয়ের থেকে মাথা বের করে দৌড় দিতে যাবে শুভ্র হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসল। আচমকা এমন টানে হিয়া ছিটকে এসে শুভ্রের বুকের পড়ল। কিছুক্ষণের জন্যে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো হিয়ার। সেকেন্ড কয়েক পরেই হিয়া লাফিয়ে শুভ্রের বুক থেকে মাথা তুলল। হার্টবিট যেন লাফাচ্ছে। হিয়া আর চোখে শুভ্রের দিকে তাকাল। শুভ্র শক্ত চোখে তাকিয়ে আছে। সে চাহনিতে হিয়ার ভয় হাত পা ঠান্ডা হয়ে আসছে। শুভ্র কিছু বলতে যাচ্ছিল এমন সময় খেয়াল করল মোহনা আর আরাব এই দিকেই আসছে। শুভ্র হিয়াকে টানতে টানতে ছাদের সিঁড়ির দিকে নিয়ে গিয়ে দেওয়ালের সামনে দাঁড় করাল। হিয়া চুপ করে আছে, কারণ কিছুক্ষণের মধ্যে তার ওপর দিয়ে যে ভয়াবহ ঝড় আসতে চলেছে তার জন্যে নিজেকে প্রস্তুত করছে। হিয়া পিছাতে পিছাতে একদম দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে রইল।
দেওয়ালটা আরেকটু পিছে থাকতে পারল না। হিয়া অভিযোগ নিয়ে একবার আর চোখে তাকালো দেওয়ালের দিকে। কি হলো, পিছাচ্ছ কেন? কিছু না করার আগেই এত ভয়? বলতে বলতে শার্টের হাতা ভাঁজ করছে শুভ্র। শুভ্রের দিকে তাকিয়ে হিয়ার চোখ কপালে উঠে গেল। শার্টের হাতা ভাঁজ করছে কেন? লোকটা কি তাকে মারবে? যদি ধিসুম করে নাকে একটা ঘুষি মারে, নাকি তুলে আছাড় দিবে? দিতেও পারে। ভয় হিয়ার ইচ্ছে করছে দেয়ালটা কেটে দেওয়ালের ভিতরে ঢুকে যায়। শুভ্র এগিয়ে আসতে আসতে বলল, খুব সাহস তো তোমার। তা এখন দেখি মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না কেন? কাম অন, সাহস দেখাও, কথা বলো, স্পিক আপ। শেষেরটা কড়া গলায় বলতেই হিয়া কেঁপে উঠল। শুভ্র এগুতে এগুতে একদম কাছে চলে এসেছে। দেয়ালের দুপাশে হাত রেখে ঝুঁকে আসতেই হিয়া চোখ বড় বড় করে তাকাল। শুভ্র নিজের হাতের দিকে তাকালো। একদম দাগ বসিয়ে দিয়েছে, লাল হয়ে আছে সেই অংশ। শুভ্র দাঁতে দাঁত চিপে বলল, অ্যাকচুয়ালি আমি তোমাকে বাদর বলে ভুল করেছি। তোমাকে বিড়াল বলা উচিত ছিল, জঙ্গলি বিড়াল। শুভ্রের এমন কথায় হিয়া রেগে তাকাল। হিয়া দাঁতে দাঁত চিপে বলল, দেখুন, আমাকে আপনি এইসব বলবেন না। আমি মোটেও জঙ্গলি বিড়াল না। বিড়াল তোমাকে বলবো না তো কাকে বলবো? বিড়াল হওয়ার সব কোয়ালিটি তো তোমার মধ্যে আছে। খালি গালের দুপাশে দুটো দাড়ি নেই বিড়ালের যেমন থাকে। শুভ্রের এই কথায় হিয়া চটে গেল। রেগে গিয়ে বলল, দেখুন, একদম উল্টা পাল্টা কথা বলবেন না। আমি বিড়াল হলে আপনি কি? হনুমান কোথাকার। শেষের কথাটা মুখ ফসকে বেরিয়ে আসল হিয়ার। বলেই সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরল সে। আজ আর রক্ষে নেই, এই লোকটা তোকে তুলে ছাদ থেকে নিয়ে ফেলে দিবে। একেই বলে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। আজ তুই শেষ। শুভ্রের রাগ যেন আকাশ ছুঁয়েছে। শুভ্র ধমকের সুরে বলল, কি বললে তুমি? সেই ধমকে হিয়ে ভয়ে চুপসে গেছে। সেই মুহূর্তে রহিমা খালা পনির জগ হাতে শুভ্রের রুমে যাচ্ছিল। শুভ্র এদিক ওদিক তাকিয়ে নিজের রাগ কমাচ্ছিল। রহিমা খালাকে দেখে ওনার হাত থেকে পানির জগটা নিয়ে এসে সবটা পানি হিয়ার মাথায় ঢেলে দিতেই হিয়া ভিজে একাকার হয়ে গেল। রহিমা খালা হঠাৎ এমন কিছু দেখে হকচকিয়ে উঠলেন। শুভ্র জগটা খালাকে এগিয়ে দিয়ে বলল, তুমি এখন যাও। রহিমা খালা হতবাক হয়ে নিচে নামলেন। হিয়া ভেজা অবস্থায় নিজের দু বাহু ধরে প্রচণ্ড রাগ নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। শুভ্র হিয়ার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, এইবার একদম পারফেক্ট বিড়াল লাগছে, যাকে বলে ভিজে বিড়াল। বলেই হিয়ার দিকে তাকাল। রাগে হিয়ার গা জ্বলে যাচ্ছে। দাঁতে দাঁত চিপে সে রাগ সহ্য করছে। শুভ্র হিয়ার দুপাশ থেকে হাত সরিয়ে দাঁড়াল, তারপর বলল, আমাকে রাগিয়ে দিলে তার ফল তোমার জন্যই খারাপ হবে। বেটার আমার থেকে দূরে থাকো। বলেই শুভ্র চলে গেল। হিয়া রাগী চোখে শুভ্রের চলে যাওয়া দেখল। তারপর মনে মনে বলল, এই হনুমানটাকে যদি আমি পানিতে ফেলে নাকানি চুবানি না খাইয়েছি, আমার নাম হিয়া না। আমিও কম যাই না। সোফায় বসে বসে স্পোর্টস চ্যানেলে ফুলটপ খেলা দেখছে। শান্ত ভঙ্গিতে সে টিভির দিকে তাকিয়ে আছে। খেলা দেখার সময়ও তার মধ্যে কোনো উত্তেজনা নেই। খালি প্রতিপক্ষ দল গোল করলে সে ভ্রু কুঁচকে ফেলছে। আরাব শুভ্রের একপাশে এসে বসল। আরাবকে দেখে শুভ্র বলল, কেমন আছেন? ভালো থাকি কিভাবে? না জানিয়ে তো বিয়ে করে ফেললে। একটা মাত্র দুলাভাই জানাবার প্রয়োজন বোধ করলে না, আফসোস করে বলল আরাব। সেই মুহূর্তে রবিউল সাহেব পাশের আরেকটা সোফায় এসে বসল। শুভ্র তাকে শুনিয়ে শুনিয়ে বলল, নিজের বিয়ে নিজেই জানলাম না, আপনাকে কি করে জানাতাম?
ছেলের কথা রবিউল সাহেব গায়ে না মেখে বললেন, তোমার বাবা মাকে রাজি করিয়ে ঢাকায় এনে রাখলেই পারো। দেশে একা একা, বয়স হয়েছে এখন। এইভাবে একা থাকা ঠিক না। সে অনেক চেষ্টা করেছি, ওনারা আসতে চান না। বাবা ঘাট বাজার ঘুরে বেড়ায়, মা গ্রামের মহিলাদের সাথে গল্প করে, এতেই ওনারা খুশি। শহরের বন্দী জীবন তাদের ভালো লাগে না। তবে এবার আমি যাব ভাবছি, মোহনাকে নিয়ে কিছুদিন থেকে আসব। হাসি মুখে বলল আরাব বলেই শুভ্রের দিকে তাকালো, তারপর বলল, তুমিও চলো আমাদের সাথে। খুলনা শহরটা অনেক সুন্দর, ভালো লাগবে তোমার। শুভ্র হালকা হাসার চেষ্টা করল। এর মাঝে আরাবের চোখ পড়ল শুভ্রের হাতের ব্যান্ডেজের দিকে। তারপর বলল, এ কি তোমার হাতে কি হয়েছে? বাদর, বলেই শুভ্র থামল। হিয়াকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে বলল, বাদর না, বিড়াল। জঙ্গলি বিড়াল কামড়েছে। কি বলছো? ঢাকা শহরে জঙ্গলি বিড়াল? অবাক হয়ে প্রশ্ন করল আরাব। পাহাড়ি এলাকায় ঘুরিয়ে এনেছে তো, তাই জঙ্গলি হয়ে ফিরেছে। বলতে বলতে হিয়ার দিকে তাকালো শুভ্র। পাশ দিয়েই যাচ্ছিল সে, শেষের কথাটা কানে আসতেই রাগী চোখে শুভ্রের দিকে তাকালো। আরাব হতবাক হয়ে জিজ্ঞেস করল, কি বলছো? কার বিড়াল? এই পাশেরই। আপনি চিনবেন না। বলতে বলতে উঠে পড়ল শুভ্র। মোহনা নিজের ব্যাগটা নিয়ে নিচে নামতেই হিয়া গিয়ে মোহনার কাঁধে মাথা ফেলে বলল, তুমি আবার কবে আসবা? যখন ইচ্ছে হবে চলে আসব। মোহনা হিয়ার মাথায় হাত বুলাতে গিয়ে দেখল চুল ভেজা। মোহনা ভ্রু কুঁচকে বলল, কবার গোসল করা লাগে দিনে? ইচ্ছে করে করিনি। ওই ডাক্তার মশাই আমার মাথায় পানি ঢেলে দিয়েছিল। মোহনা রীতিমতো অবাক হয়ে বলল, শুভ্র? হিয়া হা সূচক মাথা নাড়ল। শুভ্র ডাইনিং টেবিলে এসে গ্লাসে পানি ঢালছে। মোহনা শুভ্রের হাতের দিকে তাকিয়ে হিয়াকে প্রশ্ন করল, ওটা নিশ্চয়ই তোমার কাজ? হিয়া এদিক ওদিক তাকিয়ে হাসূচক মাথা নাড়ল। ছি, নিজের বরকে কেউ এইভাবে কামড়ায়? তাও আবার হাতে। নেক্সট টাইম থেকে গলায় কামড় বসাবে। তখন কোনো সমস্যা হবে না, তখন কেউ জিজ্ঞেস করবে না কে কামড়েছে। এখন মা যদি জানে তুমি তার ছেলের হাতের এই দশার কারণ, তাহলে তো হয়েছে। 1 ঘন্টার একটা লেকচার শোনার জন্য নিজেকে প্রস্তুত করো। মোহনার কথায় হিয়া ভয় ভয় নিজের শাশুড়ির দিকে তাকাল। গম্ভীর মুখে 1 ঘন্টা যদি এই মহিলা তাকে লেকচার দেয়, তাহলে সে বেঁচে থাকবে কিনা কে জানে। শুভ্র আজ নিজে ড্রাইভিং করছে। মাঝে মাঝে ইচ্ছে হলে সে এমনটা করে। আজ শুভ্রের কাজ আছে, আজ প্রভাটাও ভার্সিটিতে আসেনি। পাহাড়ে থেকে এসে ফ্লু বাঁধিয়েছে, 1 সপ্তাহ হল। খুব শখ হয়েছিল না পাহাড় দেখবে। শখ মিটেছে আশা করি। হিয়া ভয় জর্জর হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ছেলেগুলো আজ আবার পিছু নিয়েছে। 3টা ছেলে পিছনে প্রচুর হইচই করছে। অপ্রীতিকর কিছু বাক্য ছুঁড়ে মারছে। হিয়া ঝড়ের বেগে হাঁটছে। দুপুরে এই সময়টায় রাস্তায় মানুষজন কম থাকে, তাই এরা এত সাহস পায়। হিয়া ঠিক করেছে সামনে লোকজন বেশি দেখলে তাদের ডেকে এদের গণপিটুনি খাইয়ে তবে ছাড়বে। হিয়া যাচ্ছিল, হঠাৎ বাড়ির গাড়িটা দেখতে পেল। গাড়িটা হিয়ার চেনা, তাহলে কি ড্রাইভার কাকু আছে ভিতরে? থাকলে তো ভালো, এনাকে দিয়ে আজ এদের শায়েস্তা করা যাবে। এমন বিশাল গাড়ি দেখে ছেলেগুলো একপাশে চুপটি করে গল্প করার ভান করে দাঁড়িয়ে আছে। হিয়া দৌড়ে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। শুভ্র সজোরে ব্রেক কষল। এই মেয়ে কি পাগল? এভাবে চলন্ত গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। হিয়া গাড়ির জানালার সামনে এসে কাচে নক করতেই শুভ্র গ্লাসটা নিচে নামল। শুভ্র ড্রাইভ করছে। হিয়া ভ্রু কুঁচকে তাকিয়ে রইল।
এই লোকটা ড্রাইভিং সিটে কি করছে? শুভ্র চোখের চশমাটা ঠিক করে বলল, কোনো সেন্স নেই তোমার? রাস্তাঘাটে এমন লাফালাফি করছো কেন? আর ড্রাইভার কোথায়? তোমাকে নিতে আসেনি? হিয়া সব প্রশ্ন অগ্রাহ্য করে বলল, আপনি মারপিট করতে পারেন? একসাথে তিনজনকে পেটাতে হবে, পারবেন? 3 ভার্সেস 1। শুভ্র বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, মানে বুঝেন না? রামধোলাই দিতে জানেন? কয়টাকে রামধোলাই দিতে হবে? বলেই কটমটিয়ে ছেলেগুলোর দিকে তাকাল। শুভ্র গাড়ির ইঞ্জিন স্টপ করে দরজা খুলে বেরিয়ে এলো। তারপর হিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, কি বলতে চাও স্পষ্ট করে বলো। আর কত স্পষ্ট করে বলবো? ডাক্তারির ভাষায় বলতে হবে নাকি? যে এমনভাবে মারবেন যেন উল্লেখিত সকল স্থানে এতটি সেলাইয়ের প্রয়োজন হয়। সার্বিক কোনো ক্ষতি আমি চাই না, সামান্য কিছু ভয় দেখলেই চলবে। বলেই ছেলেগুলোর দিকে হাত দিয়ে ইশারা করতেই ছেলেগুলো দৌড়ে পালিয়ে গেল। শুভ্র তাকাতেই দেখল 3টা ছেলে দৌড়ে পালাচ্ছে। শুভ্র হিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমাকে লাগবে কেন? তুমি নিজে কি কম? কাছে আসলেই একটা কামড় বসিয়ে দিবে। তুমি তো কম এক্সপার্ট না এইসবে। হিয়ার নিজেকেই চড়াতে ইচ্ছে করছে, এই লোকের কাছে সাহায্য চাওয়া ভুল হয়েছে। হিয়া রেগে গিয়ে বলল, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। বলেই হিয়া হাঁটা শুরু করতেই শুভ্র শক্ত করে হিয়ার ব্যাগটা ধরে থামিয়ে বলল, গাড়িতে বসো। হিয়া আর চোখে তাকিয়ে বলল, কেন? আমি বসতে বলেছি তাই। আমি আপনার কথা কেন শুনব? কথার পিঠে কথা বলল হিয়া। শুভ্র রেগে গিয়ে হিয়ার ব্যাগ ধরে টেনে এনে গাড়ির দরজা খুলে গাড়িতে বসিয়ে সিট বেল্ট পরিয়ে দিতে দিতে বলল, বড্ড বেশি কথা বলা শিখেছ তুমি। আমি আপনার সাথে যাব না। বলে শেষ না করতেই শুভ্র ধমকের সুরে বলল, চুপচাপ বসে থাকো। সেই ধমকের উপর কথা বলার সাহস নেই হিয়ার। হিয়া গাল ফুলিয়ে বসে আছে। শুভ্র একটা বিশাল শোরুমের সামনে গাড়ি থামল। হিয়াকে গাড়িতে লক করে সে বেরিয়ে এসে নিজের কাজটা সেরে নিল। শুভ্র ফিরে এসে গাড়ির দরজা খুলতেই হাই ভলিউমে মিউজিক তার কানে ভেসে এলো। শুভ্র শক্ত চোখে হিয়ার দিকে তাকিয়ে আছে। সে চোখ বন্ধ করে মনের আনন্দে মিউজিকের সাথে সাথে দুলছে। শুভ্র ড্রাইভিং সিটে বসার সাথে সাথেই মিউজিকটা অফ করে দিল। মিউজিক বন্ধ হতেই হিয়ার বুঝতে বাকি রইল না যে হনুমানটা চলে এসেছে। হিয়া চোখ খুলে বিরক্তি নিয়ে শুভ্রের দিকে তাকাল। এই তো আসতে না আসতেই শুরু করে দিয়েছে। শুভ্র গাড়ি স্টার্ট দিল, কিছুদূর যেতেই বিশাল ট্রাফিক জ্যামে আটকা পড়ল। অনেকক্ষণ হয়ে গেল তবুও জ্যাম ছাড়ার নাম নেই। শুভ্র সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। গাড়ির জানালায় একটি মেয়ে হাত দিয়ে আওয়াজ করতেই শুভ্র চোখ খুলে তাকাল। শুভ্র জানালা খুলে দেখল একটা ছোট্ট মেয়ে গোলাপ বিক্রি করছে। হাতে 5টা গোলাপের ছোট্ট একটা গুচ্ছ। গোলাপ কিনবে কিনা জানতেই গাড়ির জানালায় নক করেছে সে। শুভ্রের মায়া হল, এই কড়া রোদে ছোট্ট মেয়েটা ফুল হাতে ঘুরছে। মেয়েটা একগাল হাসি দিয়ে বলল, ভাইয়া আপুর জন্য ফুল নিবেন? শেষ গুচ্ছ। বলেই হিয়ার দিকে ইশারা করল মেয়েটা। শুভ্র হিয়ার দিকে ফিরল। হিয়া ঘুমিয়ে পড়েছে ঘাড় কাত করে। শুভ্র পিচ্ছি মেয়েটার দিকে 500 টাকার নোট বের করে দিয়ে বলল, ফুল লাগবে না, এইটা রাখো, আর রোদে রোদে ঘুরবে না। মেয়েটা টাকাটা নিয়ে বলল, তাইলে ফুলগুলা কি করুম? এইগুলা নষ্ট হইয়া যাইব। বলেই জানালা দিয়ে গোলাপের গুচ্ছটা দিয়ে বলল, রাইখা দেন, আপু খুশি হইব। বলেই মেয়েটা নাচতে নাচতে চলে গেলে। শুভ্র কোমল দৃষ্টিতে ফুলের দিকে তাকাল।
তারপর আস্তে করে হিয়ার কোলে গোলাপ গুচ্ছটা রেখে দিল। তার ৫-১০ মিনিট পরেই জ্যাম ছাড়ল। গাড়ি স্টার্ট দিতেই হিয়ার ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে চোখে খুলে তাকাতেই তার মনে পড়ল সে এখন গাড়িতে আছে। মাথা ঠিক করে বসতেই কোলের কাছে গোলাপ দেখে সত্যি অনেক খুশি হয়ে গেল। হিয়া অবাক হয়ে বলল, গোলাপগুলো কোথা থেকে এলো? বলেই শুভ্রের দিকে তাকাল। শুভ্রের দৃষ্টি সামনে স্থির, অন্যদিকে তাকাচ্ছে না। হিয়া আবার বলল, এগুলো কি আপনি কিনেছেন? শুভ্র দৃষ্টি সামনে রেখে বলল, না, একটা বাচ্চা মেয়ে দিয়ে গেছে। হিয়া ফুলগুলো হাতে নিয়ে অবাক হয়ে বলল, এমনি এমনি দিয়ে গেল? আপনি বাচ্চাটাকে চিনেন? আপনার কেউ হয়? শুভ্র গম্ভীর গলায় বলল, রাখতে ইচ্ছে না ফেলে দেও। এত প্রশ্ন করছো কেন? দেখছ না ড্রাইভ করছি। হিয়া মুখ বাঁকাল, মানুষ তো না যেন গরম তেলের কড়াই একটা পানির বিন্দু পড়তেই একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। হিয়া সারা রাস্তা আর কোনো কথা বলল না। ফুলগুলো পেয়েই সে খুশি। বাড়িতে ফিরে হিয়া আরও খুশি হয়ে গেল। ছোট মামা এসেছে। হিয়া খুশিতে আত্মহারা, বাড়িতে এসেই ছুটে মামাকে জড়িয়ে ধরল। হিয়া মামা সকালে এসেছেন, হিয়াকে কিছুদিন নিজের কাছে রাখতে চান। যদিও তিনি হিয়া আর শুভ্র দুজনকেই সঙ্গে করে নিয়ে যেতে এসেছেন, কিন্তু রবিউল সাহেব শুভ্রের যাওয়ার ব্যাপারে না করে বললেন, শুভ্র যেতে পারবে না। তুমি বরং হিয়াকে কিছুদিন নিজের কাছে নিয়ে গিয়ে রাখো। শুভ্রের অনেক ব্যস্ততা। কারণ রবিউল সাহেবের ধারণা শুভ্র গেলে অবশ্যই সে কোনো সমস্যা করবে। এতে হিয়ার মামার চিন্তা বাড়বে। লোকটাকে চিন্তায় ফেলতে চান না তিনি। শুভ্র বাড়িতে এসে একটু চমকাল। হিয়ার মামার সাথে এটা তার দ্বিতীয় সাক্ষাৎ। প্রথমবারে সে ঠিক করে কথাও বলেনি লোকটার সাথে। তাই এবার নিজে থেকে এগিয়ে গিয়ে কথা বলল। এতে হিয়ার মামার মনের যে ক্ষীণ ভয় ছিল তা দূর হল। বিয়ের পর শুভ্র এমনভাবে চলে আসাটা মানতে পারেননি তিনি। কিন্তু শুভ্রের কথাবার্তা তার আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে আজ। কথাবার্তা শেষে শুভ্র নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বের হতে গিয়ে দেখল হিয়া ব্যাগ নিয়ে নিজের রুম থেকে বের হচ্ছে। আজ রাতে ট্রেনেই সে ময়মনসিংহ যাবে। হিয়ার সাইড ব্যাগে বিকেলে সেই একগুচ্ছ গোলাপ বের হয়ে আছে। শুভ্র তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে এলো। হঠাৎ ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে মেয়েটা? হিয়া বাড়ি ফিরে যেন মামির এক নতুন রুম দেখল। মামি তাকে দেখেই জড়িয়ে ধরল। মামি মুখে কড়া কথা বললেও মনটা তার নরম, সেটা আজ বুঝল সে। মামি তাকে কখনো এভাবে জড়িয়ে ধরবে হিয়া কল্পনায়ও ভাবতে পারেনি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর মামি হিয়াকে টেনে অন্য রুমে নিয়ে বসল। তারপর বলল, দেখ, সত্যি করে আমাকে বলবি তোর বোরটা কেমন? মারধর করে তোকে? হিয়া চোখ বড় বড় করে তাকাল। মামি আরও বলল, আমি যতই খারাপ হই না কেন, হুট করে তোর এমন বিয়েতে আমি রাজি হইনি। বিয়ে তো আর ছেলে খেলা না। যে ছেলে বিয়ে করেই উধাও সে আর কত ভালো হবে। মারধর করলে আমাকে বল, আমি থানায় যাব। তোর মামাকেও নিয়ে যাব সঙ্গে। তুই একদম ভয় পাবি না। হিয়ার বিস্ময়ের সীমা রইল না। আসলেই যারা মুখে কঠিন তাদের মনটা সবসময় নরম থাকে। মহিলাটা সত্যি তার জন্যে চিন্তা করে। হিয়া হাসি মুখে বলল, না না, এইরকম কিছুই না। উনি তো অনেক ভালো। এত ভালো যে উনার প্রশংসায় আমি বাক্য খুঁজে পাচ্ছি না। হিয়া মনে মনে বলল, আসলে তো বদের হাড্ডি। হিয়াকে দেখে সবচেয়ে খুশি হয়েছে রূপা। রূপা ক্লাস 9-এ পড়ে। হিয়াকে সে চোখে হারায় বলে বালিশ নিয়ে হিয়ার রুমে চলে এলো। দুজনে পাশাপাশি শুয়ে আছে। রূপা আগ্রহ নিয়ে বলল, আপু, তোর বোরটা কি রোমান্টিক?
হিয়া ভ্রু কুচকে তাকাল। এইটা বেটা রোমান্টিক কিনা আমি কিভাবে জানব? জবে থেকে এসেছি সবাই খালি বর করছে, আমাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। বর বর করে মাথা খাচ্ছে। হিয়া হালকা লজ্জা পাওয়ার চেষ্টা করে বলল, হুম অনেক। সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকিয়ে মুখ বাঁকাল। রূপা হিয়াকে টানতে টানতে বলল, আপু কিছু গল্প শোনা না। আচ্ছা তোর ব্যাগের ওই গোলাপগুলো কি জিজু দিয়েছে? হিয়া সূচক মাথা নাড়ল, তারপর চোখ খুলে টেবিলের গোলাপগুলোর দিকে একবার তাকাল। হালকা নীল আলোয় গোলাপের অবয়ব দেখা যাচ্ছে। রূপা ফিসফিসিয়ে বলল, আচ্ছা আপু তোদের ফার্স্ট কিস কবে হয়েছে? কিস করলে কেমন লাগে? রূপার প্রশ্ন শুনে হিয়া সঙ্গে সঙ্গে নিজের কানে হাত দিয়ে কান বন্ধ করল। মুহূর্তে হার্টবিট বেড়ে দ্বিগুণ হয়ে গেছে তার। হিয়া ধমক দিয়ে বলল, এই তুই চুপ কর। এমন করছিস কেন? বল না। বলেই হিয়ার দিকে তাকাল। হিয়া কটমট করে তাকিয়ে আছে রূপার দিকে। রূপা থেমে বলল, আচ্ছা তুই ঘুমা, কালকে বলিস আমাকে। রূপার কথায় যেন হিয়ার মাথা ঘুরছে। ওই লোকটার সাথে ছি। এইসব ভাবতেই বুক কেঁপে উঠছে। হঠাৎ আজ ডাইনিং টেবিলে শুভ্রকে দেখে সাহারা খাতুন খুশি হলেন। কিন্তু আবার মনে হলো এতদিন কি হিয়া বাসায় ছিল দেখে তার ছেলে সবার সাথে খেতে আসেনি। মেয়েটাকে এত অপছন্দ তার ছেলের। রবিউল সাহেব আরও রেগে আছেন। তার ছেলের এই ব্যবহারের কারণে মেয়েটা প্রতিদিন একা একা হেঁটে হেঁটে বাসায় ফিরে। আর মেয়েটা যেই চলে গেলে নবাব সাহেব ডাইনিংয়ে খেতে এসেছে। শুভ্র চুপচাপ এসে তার বাবার বরাবর সামনের চেয়ারটায় বসল। বাড়িটা নিঝুম দ্বীপের মতন লাগছে। তার বাবা তো কথা বলাই বন্ধ করে দিয়েছে তার সাথে। সাহারা খাতুন খাবার বেড়ে দিয়ে নিজের প্লেট নিয়ে পাশে বসতে বসতে রবিউল সাহেবকে জিজ্ঞেস করলেন, মেয়েটা কবে ফিরবে কিছু বলেছে? শুভ্র চামচ হাতে তুলে নিয়ে একবার তার বাবার দিকে তাকাল। রবিউল সাহেব না বোঝার ভান করে বলল, কে মোহনা? সবে এক সপ্তাহ হয়েছে মেয়েটা গেছে, জামাইও আছে। থাকুক, মনে পড়লে ওরাই আসবে। শুভ্র ভ্রু কুঁচকে নিজের বাবার দিকে তাকাল। লোকটা বুঝেও না বোঝার ভান করছে। সাহারা খাতুন গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, আমি মোহনার কথা জিজ্ঞেস করছি না। হিয়া কবে ফিরবে? পরীক্ষার আগে চলে আসবে। রবিউল সাহেবের কথায় শুভ্র ভ্রু কুঁচকে প্রশ্ন করে বসল, পরীক্ষা কবে? রবিউল সাহেব আর সাহারা খাতুন দুজনেই অবাক হয়ে তাকাল। তাদের এভাবে তাকিয়ে থাকায় শুভ্র অপ্রস্তুত হয়ে বলল, অ্যাম জাস্ট আস্কিং। এভাবে তাকানোর কিছু হয়নি। রবিউল সাহেব ব্যঙ্গাত্মক সুরে বললেন, হুম সেটাই, তোমার তো আবার উপর তলায় শিফট হতে হবে। সমস্যা নেই, 2 সপ্তাহ তুমি শান্তিতে থাকতে পারবে। বাবার কথায় শুভ্র রাগ লাগছে। শান্তিতে থাকব মানে? আর 2 সপ্তাহ মানে কি? 2 সপ্তাহ থাকবে মেয়েটা? থাকুক। তুমি তো একবার আমার সাথে কথা বললে না। এতদিন থাকার অনুমতি দিয়ে দিয়েছ। সাহারা খাতুন কঠিন গলায় বললেন, কেন ভালো করিনি? তোমাদের মা ছেলের তো সুবিধাই হয়েছে। কয়েকদিন আরামে থাকবে, তাই মানা করিনি। রবিউল সাহেবের কথায় সাহারা খাতুন রেগে বলল, তুমি সামনের সোমবারে গিয়ে ওকে নিয়ে আসবে। সামনে যেহেতু পরীক্ষা, পড়াশোনাও করা লাগবে। এতদিন মামার বাড়ি থাকতে হবে না। শুভ্র খাবার মুখে দিতে দিতে নিজের বাবার দিকে তাকালো। তিনি শান্ত গলায় বলল, আমার কাজ আছে, তোমাদের এত প্রয়োজন হলে তোমরা গিয়ে নিয়ে এসো। শুভ্র কিছুক্ষণ স্থির দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে থেকে খাবার শেষ না করেই উঠে পড়ল। সাহারা খাতুন চিন্তিত গলায় বললেন, কি ব্যাপার, খাওয়া ছেড়ে উঠলি কেন?
আমার হয়ে গেছে বলেই নিজের রুমে চলে গেল। শুভ্রের কেন জানি প্রচণ্ড বিরক্তি লাগছে। শুভ্র রুমে এসেই বিছানায় গাহেলিয়ে দিয়ে শুয়ে মাথার নিচে 2 হাত রাখল। হঠাৎ সবকিছুতে এত বিরক্তির কারণ শুভ্র সে খুঁজে পাচ্ছে না। মেয়েটা চলে গেছে, এই কয়েকদিন মেয়েটাকে দেখতে হবে না, আরও খুশি হবার কথা শুভ্রের। তার সব কিছুতে এই বিরক্তির কারণ কি এই মেয়েটা? হোয়াট ননসেন্স! সে এইসব কি চিন্তা করছে? মেয়েটা গিয়েছে ভালো হয়েছে। দুটি হিয়া ডানা ঝাপটানো পাখির মতন ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে ফোনে দিবার সাথে কথা হচ্ছে। দিবার সবচেয়ে কাছের বন্ধু এখন হিয়া। হিয়া নেই বলে সে কলেজেও যাচ্ছে না। আজ হিয়া শাড়ি পরেছে। শাড়ি পরতে সে একদমই পারে না। রূপা তাকে পরিয়ে দিয়েছে নীল রঙের একটা শাড়ি। হঠাৎ শাড়ি পরার পিছনেও একটা কারণ আছে। আজ মামা তাদের বই উৎসবে নিয়ে যাবে। তাদের মহল্লায় এইটা প্রায় হয়। সেই উপলক্ষে হিয়া আর রূপা শাড়ি পরেছে। বিলের ধারে ফাঁকা মাঠে এক সারিতে সবাই বই নিয়ে বসে, আর বিলের চারিপাশ অসম্ভব সুন্দর করে সাজানো হয়। বই না কিনলেও সেই সুন্দর দৃশ্য দেখতে রাতে সবাই ভিড় জমায়। হিয়াদের ফিরে আসতে আসতে রাত হল। হিয়ার অনেক মজা লাগছে, মামিও বকা বকি করে না। আহার ঢাকা না ফিরে গেলেই ভালো হতো। ওই পাজি লোকটার ধমক খাওয়া লাগত না। যদিও আঙ্কেল, মোহনা আর দিবার জন্যে খারাপ লাগবে, আর শাশুড়িটার জন্যেও খারাপ লাগবে। খালি হনুমানটার জন্যে লাগবে না। বাড়ি ফেরার পথে প্রচুর বৃষ্টি শুরু হল। গেটের সামনে এসে দেখল বাড়ির মেইন দরজা খোলা আর সারা বাড়ি অন্ধকার। দেখে প্রথমে সবাই একটু ঘাবড়ে গেল। ঘরে এসে মামি মামি বলে ডাকতেই রান্নাঘর থেকে তিনি আওয়াজ দিয়ে রূপাকে ডাকলেন। এই হিয়া, রূপাকে রান্নাঘরে আসতে বলতো। এইদিকে রূপা অনেকটা ভিজে গেছে। সে মুখ কালো করে বলল, শাড়িটা বদলে আসি মা। রান্নাঘর থেকে আবার আওয়াজ এলো, না এক্ষুনি আয়, আর হিয়াকে নিজের রুমে যেতে বল। হিয়া আর রূপা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। রূপাকে রান্নাঘরে কেন ডাকছে আর হিয়াকে রুমেই বা কেন যেতে বলছে? এর মাঝেই রূপার আবার ডাক পড়ল, কিরে এত সময় লাগে কেন আসতে? উড়ো জাহাজে উঠেছিস নাকি? রূপা দৌড়ে রান্নাঘরে গেল। এক্ষুনি না গেলে মহিলাটা বেলুন খুন্তি হাতের কাছে যা পাবে তাই দিয়েই উত্তম মাধ্যম লাগাবে। হিয়া আর কিছু না ভেবে তড়িঘড়ি করে নিজের রুমে এলো, কারণ হিয়ার কেন জানি মনে হচ্ছে শাড়িটা এক্ষুনি খুলে যাবে। রুমে এসেই সে দরজা বন্ধ করে দিল। ঘরে 2টো মোমবাতি ঝালানো আছে। হিয়া শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরিয়ে নিচে ফেলে পিছনে ঘুরতেই দেখল শুভ্র ভ্রু কুঁচকে বুকের কাছে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। হিয়া হকচকিয়ে উঠল, মারাত্মক ভয় পেয়েছে সে। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু গলা দিয়ে তার এক বিন্দু আওয়াজ বের হচ্ছে না। হিয়া 2 পা পিছিয়ে এসে 2 কাঁধে হাত দিয়ে নিজেকে ঢেকে ফেলল। হিয়া স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে গেছে তার। শুভ্র কি করে তার ঘরে আসবে? তাহলে সামনে কে? নাকি কি সে ভুল দেখছে কিংবা হেলোসিনেট করছে? চলবে।